গল্পের জাদুঘরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। চলে এসেছি নারায়ণ সান্যালের বিখ্যাত উপন্যাস কাঁটা সিরিজের অন্তর্গত দ্বি-বৈবাহিক কাঁটা উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে। বন্ধুরা, আপনারা অনেক ধৈর্য ধরে এই দীর্ঘ উপন্যাস বিগত 5টা পর্বে শুনেছেন। এটাই অন্তিম পর্ব। আপনাদের এই ধৈর্যের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ছোট চ্যানেল বলে আমাদের প্রত্যেকটা পর্ব আনতে প্রায় 3-4 দিন দেরি হয়ে যায়। সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। অনেক বন্ধুই আমাদের অধৈর্য হয়ে লিখেছেন, এত দেরিতে যদি আমাদের পর্বগুলো আসে তাহলে তারা আর এই চ্যানেলের প্রতি ইচ্ছুক থাকবেন না। আপনাদের এটা ভালোবাসারই প্রকাশ বলে আমরা ধরে নিয়েছি। আপনাদের জন্য চেষ্টা করব ভবিষ্যতে আরো তাড়াতাড়ি পর্বগুলো আনার। আজ আর গল্পের প্রিলিউড দিয়ে সময় নষ্ট করব না। কোর্টরুম ড্রামা যেটা চলছিল সেটার পরবর্তী অংশে চলে যাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ারের অনুরোধ রইল। খুব ভালো থাকবেন। নমস্কার। ইন্দ্রনারায়ণ উদ্ধত ভঙ্গিতে সাক্ষীর চেয়ারে গিয়ে বসলেন। শপথ বাক্য পাঠ করলেন। কিন্তু বাসু কোনো প্রশ্ন করার পূর্বেই উঠে দাঁড়ালেন মাইতি। বললেন, আমরা আদালতে এই পর্যায়ে জানিয়ে রাখতে চাই, বর্তমান মামলার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে, শুধু এমন প্রশ্নই আমরা অ্যালাউ করব। ওর অপ্রাসঙ্গিক প্রতিটি প্রশ্নে অবজেকশন দেব। জাজ জানতে চাইলেন, জেরা শুরু হওয়ার আগেই এমন একটা হুমকি দেওয়ার প্রয়োজন ছিল কি? ইয়েস ইওর অনার। সহযোগী শুধুমাত্র আইন বাঁচাতেই মিস্টার চৌধুরীকে উইটনেস বক্সে তুলেছেন, বিনা প্রয়োজনে, শুধুমাত্র প্রমাণ করতে যে তার কোনো জিজ্ঞাস্য ছিল। এটা হচ্ছে ওর পরবর্তী মামলার খেসারত থেকে অব্যাহতি পাওয়ার প্রচেষ্টা। আনসারি কি যেন বলতে গিয়েও বললেন না। বাসু সাহেবের দিকে তাকিয়ে বললেন, ইউ মে প্রসিড মিস্টার বাসু। মিস্টার চৌধুরী, আপনি বারাসাতের বাগান বাড়িটা কবে কিনেছেন? মাইতি তৎক্ষণাৎ আপত্তি দাখিল করেন। অবজেকশন ইওর অনার, ইররিলেভেন্ট অ্যান্ড ইমম্যাটেরিয়াল। বর্তমান মামলার সঙ্গে এই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। জাজ বললেন, অবজেকশন সাস্টেইনড। বাসুর পরবর্তী প্রশ্ন, আপনার উপাধি চৌধুরী, কিন্তু বাগান বাড়িটার নাম রায়চৌধুরী ভিলা কেন? আপনি কি ওটা কোনো রায়চৌধুরীর থেকে কিনেছিলেন? মাইতি ঝাঁপিয়ে পড়ে আপত্তি জানালেন। তা গৃহীত হল। সুবলচন্দ্র সাই আপনার মালিক। আপনার এস্টেটে কতদিন কাজ করছেন? মাইতি যথারীতি আপত্তি জানালেন। জজ সাহেব এবার সেটা ওভাররুল করলেন। ইন্দ্রনারায়ণ জানালেন, সুবল ওর মালি হিসেবে প্রায় 20 বছর চাকরি করছে। ওই সঙ্গে স্বতঃপ্রবৃত্ত হয়ে তিনি আরো বললেন, আপনার এই প্রশ্নটা কিন্তু বর্তমান মামলার সাথে সম্পৃক্ত নয় মিস্টার পি কে বাসু। বাসু হাসি হাসি মুখে বললেন, তাই বুঝি? গোলা মানুষ তো, তাই আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তাহলে এবার এমন একটা প্রশ্ন করি যা বর্তমান মামলার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। করুন। আপনি কতদিন ধরে জানেন যে আপনার মালি ওই সুবল চন্দ্র সাঁই, তার আসল নাম শ্রী চন্দ্রনারায়ণ রায়চৌধুরী, যাকে পুলিশ মহল জানে জাদু রায় হিসেবে, যে জাদু রায়কে পুলিশ খুঁজছে 15-20 বছর ধরে একটা হত্যা মামলায়, জেল ফেরার, হত্যা এবং ব্যাংক লুট। মাইতি যেন ইলেকট্রিক শক খেয়েছেন। লাফিয়ে ওঠেন তিনি অবজেকশন দিতে। কিন্তু ইন্দ্রনারায়ণের মুখের দিকে তাকিয়ে তার একটু দেরি হয়ে গেল। সামলে নিয়ে কোনো রকমে বললেন, অবজেকশন মাই লর্ড, ইনকম্পিটেন্ট, ইররিলেভেন্ট অ্যান্ড ইমম্যাটেরিয়াল। ওই খণ্ড মুহূর্তের বিলম্বেই জজ সাহেব কি যেন বুঝে নিলেন। তাকিয়ে দেখলেন সাক্ষীর দিকে। ইন্দ্রনারায়ণ যেন বজ্রাহত হয়ে বসে আছেন। জজ সাহেব ধীরে ধীরে বললেন, দ্য অবজেকশন ইজ ওভাররুলড। আপনি প্রশ্নটার জবাব দিন মিস্টার চৌধুরী। ইন্দ্রনারায়ণ তখনও আত্মস্থ হতে পারেননি। বাসু জানতে চাইলেন, আপনি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন তো?
মিস্টার চৌধুরী? ইয়েস। তাহলে জবাব দেওয়ার আগে আপনাকে কয়েকটা কথা জানাই। এইটে হচ্ছে একটা স্ট্যাম্প প্যাড, আর এইটে চাঁদু রায়ের ফিঙ্গারপ্রিন্টের জেরক্স কপি। আর ওই বসে আছে আপনার বাগানের মালি সুবল চন্দ্র সাই। এবার বলুন, কি বলবেন? ইন্দ্রনারায়ণ একটা দীর্ঘশ্বাস টেনে নিয়ে বললেন, 20 বছর। আপনার সঙ্গে চন্দ্রনারায়ণের রক্তের সম্পর্ক আছে? হুম, ও আমার সহোদর ভাই, ছোট ভাই। আপনারা আসলে রায়চৌধুরী। চন্দ্রনাথ চাঁদু রায় হয়ে যাওয়ার পর আপনি নিজের রায়টা বাদ দিয়ে শুধু চৌধুরী পরিচয়টুকুই বহন করেন, তাই না? ইয়েস। আপনি জানতেন আপনার ভাইকে পুলিশ হত্যা অপরাধে খুঁজছে, তাই তাকে মালি সাজিয়ে মাইথি উঠে দাঁড়ালেন মাঝপথে। বলে ওঠেন, ইফ দ্য কোর্ট প্লিজ, এসব আলোচনা বর্তমান মামলার প্রসঙ্গে। দায়রা জজ আনসারিও তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলেন, মিস্টার পিপি, আপনি যদি কোনো অবজেকশন দেওয়ার জন্য আদালতের কাছে বিঘ্ন দেন, তবে আগাম জানিয়ে রাখছি তার নাকচ করা হলো। এখানে আমরা দুই আইনজ্ঞ প্রতিযোগীর কুস্তির লড়াই দেখতে আসিনি, এসেছি সত্যান্বেষণে। প্লিজ সিট ডাউন অ্যান্ড ডোন্ট ইন্টারাপ্ট এগেন। আপনি বলুন মিস্টার বাসু। ইন্দ্রনারায়ণ বললেন, না, ওকে সওয়াল করতে হবে না। আমি নিজেই একটা জবানবন্দি দিতে চাই। ইনফ্যাক্ট কথাটা আমি আর চেপে রাখতে পারছি না, আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ইন্দ্রনারায়ণ তার দীর্ঘ জবানবন্দি দিলেন। ইন্দ্রনারায়ণের পিতৃদেব সূর্যনারায়ণ রায়চৌধুরীর জমিদারি অ্যাবলিশন বাবদ ভালোই টাকা খেসারত পেয়েছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র লেখাপড়া শিখে মানুষ হলো বটে, কিন্তু কনিষ্ঠ চন্দ্রনারায়ণটি কুসঙ্গে পড়ে অমানুষ হয়ে ওঠে। সূর্যনারায়ণ যখন স্বর্গারোহণ করেন তখন ইন্দ্রনারায়ণ সাবালক, কিন্তু চন্দ্র নাবালক, কিশোর। ইন্দ্র আপ্রাণ চেষ্টা করেও ভাইকে সৎপথে রাখতে পারেননি। সে বাড়ি ছেড়ে পালায় এক অ্যাডভেঞ্চারের নেশায়। দীর্ঘদিন পরে জেল পালানো আসামি হিসেবে চাঁদু রায় তার দাদার কাছে আত্মসমর্পণ করে, সেটা বোম্বাইতে। ইন্দ্রনারায়ণ ছোট ভাইকে আশ্রয় দেন। সে হয় ওর বাগানের মালিক সুবল সাঁই। বোম্বাইয়ে খোঁজাখুঁজিটা বেশি হচ্ছিল, তাই চাঁদুকে বারাসাতের বাড়ির মালি করে তিনি পাঠিয়ে দেন। এরপর একবার বিজনেস ওয়ার্ল্ড পত্রিকা থেকে ইন্দ্রনারায়ণের একটা কভার স্টোরি ছাপার আয়োজন হয়। ওদের অসতর্কতায় পেজ ফটোগ্রাফার একটি ক্যান্ডিড ফটোয় ইন্দ্রনারায়ণের সঙ্গে চন্দ্রনারায়ণেরও একখানি ছবি তুলে ফেলে। ওই ছবিটি হস্তগত হয় জগদীশ পালের। তার হাত থেকে এসে পৌঁছয় পরেশ পালের কাছে। গত 3 বছরে পরেশ কয়েক লক্ষ টাকা ব্ল্যাকমেল করে আদায় করেছে। উপায় নেই, ভাইয়ের মুখ চেয়ে ইন্দ্রনারায়ণ টাকা জুগিয়ে গেছেন। তারপর এবছর 9 জানুয়ারি রবিবার সকালে পরেশ এসে ইন্দ্রনারায়ণকে বলে যে সে এক ভয়ঙ্কর বিপদে পড়েছে, সে ভারতবর্ষ থেকে পালাতে চায়। ইন্দ্রনারায়ণ তার প্রভাব খাটিয়ে 2-1 দিনের মধ্যে যদি ওকে একটা পাসপোর্ট এবং দক্ষিণ আমেরিকার যে কোনো দেশের ভিসা জোগাড় করে দেন আর প্যাসেজ মানি বাবদ 50,000 টাকা দেন, তাহলে ও তাকে ব্ল্যাকমেলিং থেকে চির মুক্তি দিয়ে যাবে। ইন্দ্রনারায়ণ তখন জানতে চান পরেশ পালের বিপদটা কি রকম, কিন্তু ও তা জানাতে রাজি হয় না। ফলে ইন্দ্রনারায়ণও রাজি হননি। পরেশ পাল তখন চলে যায় তার মাসিক প্রাপ্য টাকাটা নিয়ে। ওই দিনই দারোয়ানের হেফাজত থেকে রিভলভারটা চুরি যায়। দীর্ঘ বিবৃতির শেষে বিচারকের দিকে ফিরে ইন্দ্রনারায়ণ বলেন, আই এম সরি ইওর অনার, বর্তমান হত্যা মামলার বিষয়ে আমি আর কিছুই জানি না, কিন্তু মৃত ব্যক্তি যে আমাকে গত 3 বছর ধরে ক্রমাগত শোষণ করে গেছে সেটা স্বীকার করছি। আমার ভাইয়ের পরিচয় গোপন করে আমি আইনত অপরাধী হয়েছি, কিন্তু সে আমার ছোট ভাই। পিতার অবর্তমানে আমি তার পিতৃতুল্য। চন্দ্রনারায়ণের বিচারের সময় এই অপরাধের জন্য বিচারক আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বাসু বললেন,
দ্যাটস অল। পিপি কি একে ক্রস করতে চান? মাইতি কুঞ্চিত ভ্রুভঙ্গে কি যেন ভাবছিলেন। বললেন, নো কোশ্চেন। বাসু বললেন, আদালত যদি অনুমতি করেন তাহলে বাদী পক্ষের একজনকে পুনরায় জেরা করতে চাই। কাকে? ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাগানের মালিক সুবলচন্দ্র সাইকে। পিপি হাজরা উঠে দাঁড়ালেন। বললেন, আমাদের কোনো আপত্তি নেই। প্রসিকিউশন উপলব্ধি করেছে যে এ মামলার কোনো দিক উদ্ঘাটনের চেষ্টাই করা হয়নি। এইমাত্র আদালতে যে তথ্য উদ্ঘাটিত হলো সে সম্বন্ধে আমরা যথোচিত ব্যবস্থা নেব। মিস্টার পি কে বাসু, বাদীপক্ষের যে কোনো সাক্ষীকে ক্রস করে সত্য উদ্ঘাটনে আমাদের সাহায্য করলে আমরা কৃতজ্ঞ হয়ে থাকব। জাজ আনসারি বললেন, থ্যাংক ইউ কাউন্সিলর, এটাই আপনার অফিসের নীতি হওয়া উচিত। শ্রী সুবলচন্দ্র সাইকে সাক্ষীর মঞ্চে আরো একবার উঠতে হবে। সুবলচন্দ্র বোধহয় 20 বছরের আত্মগোপনের গ্লানিতে ক্লান্ত হয়ে পড়েছিল। শান্ত চিত্তেই সে মেনে নিল তার দুর্ভাগ্যকে। ধীর পদক্ষেপে উঠে দাঁড়ালো সাক্ষীর মঞ্চে। বাসু বললেন, আপনি চেয়ারে বসুন মিস্টার রায়চৌধুরী। ম্লান হাসলেন চাঁদু রায়। মাথা থেকে পাগড়িটা খুলে চেয়ারের হাতলে রাখলেন। তার মাথায় ছোট ছোট কদম ছাড় চুল। বসলো চেয়ারে। বলল, বলুন। আপনি জানেন যে আদালত এলাকার বাইরে গেলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে। আপনার দীর্ঘ আত্মগোপনের জীবন শেষ হবে। আপনি জানেন বিশ্বনাথ যাদব পুলিশ এনকাউন্টারে ঘটনাস্থলেই মারা যায়, আর জগদীশ পাল দীর্ঘদিন মেয়াদ খাটে। কিন্তু শেষ জীবনে বেচারি জগদীশ পাল কাগজের ঠোঙা বানিয়ে গ্রাসাচ্ছাদন করেছে। ছেলের কাছ থেকেও বিশেষ কিছু সাহায্য সে পায়নি। সেই হিসেবে আপনি অনেক ভাগ্যবান। আত্মগোপন করে থাকলেও সমাজের দৃষ্টির অন্তরালে জীবনকে নিশ্চয়ই উপভোগ করেছেন। অন্তত ঠোঙা বানিয়ে আপনাকে গ্রাসাচ্ছাদন করতে হয়নি। চন্দ্রনারায়ণ বাধা দিয়ে বলেন, ভূমিকা ছেড়ে প্রশ্ন কি করবেন সরাসরি জিজ্ঞাসা করুন না, সংকোচ করছেন কেন? ভূমিকা করছি এটুকু বোঝাতে যে আপনার স্বীকারোক্তিতে আপনার অপরাধের ক্ষতিবৃদ্ধি হবে না। তাই আপনাকে ওই তরুণী আসামিটির দিকে একবার তাকিয়ে দেখতে বলবো। ওকে নিরপরাধ প্রমাণ করার জন্য আমি এই আদালতে আজ এসেছি। একটা প্রশ্ন আপনার কাছে পেশ করতে চাই। আপনার কিছু অপরাধের স্বীকৃতিও আছে তার মধ্যে। চন্দ্রনারায়ণ দুঃসাহসিক হাসি হেসে বললেন, সেই অপরাধের স্বীকৃতির জন্য কি আমার দুবার ফাঁসি হওয়ার আশঙ্কা আছে ব্যারিস্টার সাহেব? বাসু ম্লান হেসে বললেন, আপনার এ জবাব লাজবাব। আমার প্রথম প্রশ্ন সেক্ষেত্রে, আপনি কি পরেশ পাল ওরফে সুশোভন রায়কে গুলি করে মেরেছেন আপনার দাদাকে ব্ল্যাকমেলিং এর হাত থেকে চিরতরে রক্ষা করতে? বাসু সাহেবের চোখে চোখ রেখে চন্দ্রনারায়ণ বললেন, না। এটা কি সত্য যে জানুয়ারির 9 তারিখে রবিবার সকালে, যেদিন পরেশ পাল আপনার দাদার সাথে দেখা করতে এসেছিল তার পাসপোর্ট ভিসার আর্জি নিয়ে, সেদিন সেই আলোচনায় আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। সেদিনই দারোয়ানের ঘর থেকে রিভলভারটা চুরি যায়, তাই না? হ্যাঁ, পুলিশ রিপোর্ট অনুযায়ী তাই। আপনি জানেন দারোয়ানের ঘর থেকে কিভাবে রিভলভারটা চুরি যায়? চন্দ্রনারায়ণ বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না বাসু সাহেব, কারণ তাহলে আমি নিজেই নিজেকে ইনক্রিমিনেট করব। মিস্টার রায়চৌধুরী, আপনার তো দুবার ফাঁসি হতে পারে না। রিভলভারটা আপনি নিজেই সরিয়েছিলেন, এ কথা স্বীকার করতে এত আপত্তি কেন? আমি জবাব দেব না, কারণটা এইমাত্র আপনাকে বলেছি। আপনি চাইছিলেন আপনার দাদাকে ওই ব্ল্যাকমেলিং এর নাগপাশ থেকে মুক্তি দিতে। ন্যাচারালি, ইয়েস। আপনি ওই রায়চৌধুরী ভিলা থেকে নির্মলা রায়কে 9 তারিখে ফোন করেন এবং মিথ্যা করে বলেন যে আপনি ক্যামাক স্ট্রিট থেকে বলছেন।
Am I correct? আমি জবাব দেব না একই হেতুতে। আমি বুঝতে পারছি আপনি আমার সাথে সহযোগিতা করবেন না। কেন করবেন না তাও আমি বুঝেছি। আপনি কি আমার এই শেষ প্রশ্নটার জবাব দয়া করে দেবেন? কি আপনার শেষ প্রশ্ন? আপনি কি জানতেন যে পরস্পরে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে, বিশেষ করে খুন হয়ে গেলে, আপনার দাদা মুক্তি পাবেন না? চন্দ্রনারায়ণ এবার বললেন, ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। বাসু বললেন, দ্যাটস অল, ইয়োর অনার। মাইতি একেবারে চুপ করে গেছেন। চন্দ্রনারায়ণকেও রিডাইরেক্ট সওয়াল করলেন না। জাজ আনসারি প্রশ্ন করেন, মিস্টার বাসু, আপনার আর কোনো সাক্ষী আছে? নো, ইয়োর অনার। কিন্তু আদালতের অনুমতি হলে বাদীপক্ষের আরো একজন সাক্ষীকে কিছু জেরা করতে চাই। মানে নতুন যেসব তথ্য পাওয়া গেল তার ভিত্তিতে। আমার বিশ্বাস তাতে এই হত্যা রহস্যের আরো একটা দিক উদ্ঘাটিত হয়ে উঠবে। জজ সাহেব মাইতিকে কিছু জিজ্ঞাসা করতে গেলেন, কিন্তু তার পূর্বেই মাইতি উঠে দাঁড়িয়ে বললেন, বাই অল মিনস, আপনি তো এখন আদালতের সুপার হিরো। বলুন কাকে সাক্ষীর মঞ্চে তুলবো? স্যার, মিস্টার রজত গুপ্ত। নিতান্ত অনিচ্ছায় রজত গুপ্তকে আবার সাক্ষীর মঞ্চে উঠে বসতে হলো। বিচারক বললেন, আপনি আগেই শপথ বাক্য পাঠ করেছেন, তাই দ্বিতীয়বার তা করাবো না। আপনি যা বলবেন তা হলফ নিয়ে বলা বলেই ধরে নেওয়া হবে। রজত বলল, আই নো, ইয়োর অনার। বাসু বললেন, মিস্টার গুপ্ত, আপনি নিশ্চিত বুঝতে পারছেন মামলাটা এখন কোন পর্যায়ে পৌঁছেছে? আপনি জানেন যে আসামিকে সাক্ষীর মঞ্চে তুলে আমি যদি ঘটনার রাত্রির পূর্বাপর বর্ণনা দিতে বলি, তাহলে তার জবানবন্দির সাথে আপনার জবানবন্দির অনেকটাই মিল হবে, কিন্তু শেষের দিকটা কিছুটা মিলবে না। আদালত জানেন না, কিন্তু আপনি জানেন কোথায় অমিল হবে। ওই 10টা 10-এর পর থেকে 10:30 পর্যন্ত ঘটনাটা মিলবে না, তাই না? রজত এদিক ওদিক তাকিয়ে জজ সাহেবের দিকে ফিরে বলল, ইয়োর অনার, আমার নিজস্ব কোনো সলিসিটর নেই। থাকলে তিনিই বলতেন এ প্রশ্নটা অবৈধ। এ প্রশ্নের জবাব সাক্ষীর কনক্লুশন। Am I to answer the question? জাজ আনসারি মাথা নেড়ে বললেন, দ্য অবজেকশন ইজ ওয়েল টেকেন। না, আপনাকে জবাব দিতে হবে না। মিস্টার বাসু, আপনি ওকে অন্য প্রশ্ন করুন। বাসু বললেন, অল রাইট, যেহেতু আপনার স্বার্থ দেখবার জন্য আপনি কোনো আইনজীবীকে ইতিপূর্বে নিয়োগ করেননি এবং এখন আর তার সময় নেই, তাই আমি আপনাকে কোনো প্রশ্নই করব না। আমি শুধু এখানে দাঁড়িয়ে এ হত্যাকাণ্ডটা কি করে ঘটেছে তার একটা সম্ভাব্য বর্ণনা দেব। আমার বক্তব্য বলা হয়ে গেলে আমি জানতে চাইব আপনি কি আমার সাথে একমত। জবাবে আপনি আমাকে স্বচ্ছন্দে জানাতে পারেন যে জবাব আপনি দেবেন না, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ না করে, কারণ জবাবটা আপনাকে ইনক্রিমিনেট করতে পারে, অর্থাৎ অপরাধের সাথে জড়িয়ে ফেলতে পারে। Am I clear? Yes. আদালত জানেন, আমরাও জানি, আপনি 2.5-3 বছর আগেই বুঝতে পেরেছিলেন যে চাঁদু রায়ের বর্তমান পরিচয় পরেশ পাল জানে, কিন্তু পুলিশ জানে না। আপনি পরেশ পালের ওপর নজর রাখেন, দেখেন সে প্রায়ই রায়চৌধুরী ভিলায় যায়। আপনার সন্দেহ হলো ইন্দ্রনারায়ণই হচ্ছেন চাঁদু রায়, কিন্তু ইন্দ্রনারায়ণ এত উঁচু তলার মানুষ যে আপনার পক্ষে নিশ্চিত প্রমাণ সংগ্রহ করা মুশকিল। আবার নিশ্চিত প্রমাণ ছাড়া ব্ল্যাকমেলিং শুরু করাও চলে না। যেহেতু পরেশ আপনাকে মাঝে মাঝে 2-5 হাজার টাকা প্রফেশনাল ফিস দিচ্ছিল, তাই এতদিন কোনো শোডাউনের প্রশ্ন ওঠেনি। তারপর নিতান্ত ঘটনাচক্রে
পরেশ পাল নিজেই আপনাকে নিযুক্ত করলো আরো একটা কাজে। শুক্রবার 7 তারিখ সকালে পরেশ পালের বাড়ি থেকে কিছু দূরে গাড়িটা পার্ক করে ব্যাপারটা দেখলেন। আসামির গাড়ির নাম্বারটা যে আপনার স্মরণে ছিল অথবা নোটবুকে লেখা ছিল, এ কথা আপনি ডাইরেক্ট এভিডেন্সে নিজেই বলেছেন। আপনার চিন্তাটা তখন একমুখী, চাঁদু রায়। আপনার সন্দেহ হলো ওই মেয়েটিও পরেশ পালের ব্ল্যাকমেলিং এর কথা কোনো সূত্রে জানতে পেরেছে, তাই মেয়েটি সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করলেন। ঠিক যেভাবে পুলিশ আসামির পাত্তা পেয়েছে, অর্থাৎ মোটর ভেহিকলস এবং ওর কোম্পানির সুবাদে, সেদিন দুপুরের মধ্যেই আপনি এসে হাজির হলেন সুশোভন রায়ের বাড়িতে, ক্যালকাটা ক্লেমস ব্যুরোর অফিসারের পরিচয়। এ পর্যন্ত যা বলেছি তা সহজেই প্রমাণ হয়ে যাবে। এখনই নির্মলা রায়কে সাক্ষীর মঞ্চে তুললে সে আপনাকে শনাক্ত করবে। সে যা হোক, ইতিপূর্বে আসামির ফটো দেখেছেন, তাই সুনিশ্চিত হতে তার একটা ফটো দেখতে চাইলেন। নির্মলা ওদের ফ্যামিলি অ্যালবাম এনে আপনার হাতে দিল। আপনি স্তম্ভিত হয়ে গেলেন, কারণ অ্যালবামের প্রথম ছবিটা ওদের বিয়ের পর যুগলে তোলা। আপনি বুঝলেন পরেশ পাল আর সুশোভন রায় একই ব্যক্তি, বাইগ্যামির শিকার, বিবাহের। তাতেই ও অপরাজিতার পেছনে লেগেছে। এ তো চাঁদু রায়ের কেস নয়। 10 তারিখ যখন পরেশ আপনাকে পুনরায় এনগেজ করলো, ততক্ষণে আপনি আন্দাজ করেছেন যে পরেশ ওই মেয়েটিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, কারণ ওই সেলস গার্লটি নিতান্ত ঘটনাচক্রে জানতে পেরেছে যে পরেশের 2টি বিবাহ। তাই পরেশ যখন আপনাকে সোমবার সন্ধ্যায় এক নির্জন স্থানে দেখা করতে বলে, তখন আপনি ভাবলেন যে শোডাউনের সময় তো উপস্থিত। আমার অনুমান ওই নিরাপরাধ মেয়েটি খুন হয়ে যাক, এটা আপনি চাননি। আফটার অল, মেয়েটার দোষ কি? পরেশ পালের অপরাধটা ঘটনাচক্রে জেনে ফেলা। এজন্যই আপনি বলেছিলেন নিজস্ব রিভলভারটা আপনার সাথে নেই। পরেশ তখন তার রিভলভারটা বার করে আপনাকে দেয়। আপনি তখন বুঝতে পারেন মেয়েটাকে খুন করার জন্যই পরেশ রিভলভারটা সঙ্গে করে নিয়ে এসেছে। আপনি নিজেই স্বীকার করেছেন যে অস্ত্রটা হাতে পেয়ে চেম্বার খুলে আপনি দেখে নেন তাতে 6টা তাজা বুলেট আছে। মিস্টার গুপ্ত, এ পর্যন্ত আমি যা বলেছি তা স্বীকার করুন বা না করুন, কিচ্ছু এসে যায় না। আমি সাক্ষী প্রমাণের জোরে এই তথ্যগুলো সন্দেহাতীত ভাবে প্রতিষ্ঠা করব, একটা ব্যতিক্রম বাদে। কেন নিজের রিভলভার থাকা সত্ত্বেও আপনি কায়দা করে পরেশকে নিরস্ত্র করেছিলেন? আপনার মূল উদ্দেশ্য ছিল আসামি মেয়েটিকে বাঁচানো। এটা আপনার স্বীকৃতি ছাড়া আমি প্রমাণ করতে পারবো না। এনিওয়ে, এরপর আমি যা বলছি তা আমার আন্দাজ, আমি প্রমাণ দিতে পারবো না। আমার ধারণা রিভলভারটা হাতে পেয়েই আপনি ওকে বলেছিলেন, লুক হিয়ার মিস্টার পাল, অহেতুক ওই মেয়েটাকে খুন করবেন না, কারণ তাতে আপনার সমস্যার সমাধান হবে না। হবে না এজন্য যে তথ্যটা আমিও জেনে ফেলেছি। আপনার 2টো বিয়ে, সুশোভন রায় হিসেবে নির্মলা আপনার স্ত্রী, পরেশ পাল হিসেবে আপনার স্ত্রী শর্মিষ্ঠা পাল। হয়তো জবাবে পরেশ বলেছিল, তোমার সাথে আমার বহুদিনের কারবার, না হয় টাকার অঙ্কে কিছু হেরফের হবে, কিন্তু ওই মেয়েটা কেউটে সাপ, টাকা দিয়ে তো ওকে কেনা যাবে না। কাল সকালেই ও ব্যারিস্টার পি.কে. বাসুর কাছে গিয়ে সব ফাঁস করে দেবে। শুধু আজ রাতটুকু আমার হাতে আছে। আবারও বলছি, এই আমার অনুমান। জবাবে হয়তো আপনি বলেছিলেন, মিস্টার পাল, আপনার টাকা আর আমি চাই না, রাজাকে মুক্তি দেব যদি রাজার পরিচয়টা জানিয়ে দেন। বলুন, চাঁদু রায় কে? না, না মিস্টার গুপ্ত, শুধু শুনে যান। হ্যাঁ, যা বলছিলাম। বুকে উদ্যত রিভলভারটা দেখে পরেশ জবাব দিতে বাধ্য হয়, স্বীকার করে। কিন্তু সে সময় আপনি স্বপ্নেও ভাবতে পারেননি যে ওই অবস্থাতেও পরেশ পাল আপনাকে ডাহা মিথ্যা কথা বলেছিল। ও বলেছিল চাঁদু রায়ের বর্তমান পরিচয়
ধনকুবের ইন্দ্রনারায়ণ চৌধুরী। আপনি ওর চালাকিটা বুঝতে পারেননি এই জন্য যে আপনার অবচেতন মন ওই জবাবটাই প্রত্যাশা করছিল। I am almost certain, মিস্টার গুপ্ত, এ পর্যন্ত আমি যা বলেছি তা নির্ভুল। কথোপকথনের হেরফের হতে পারে, কিন্তু ঘটনা এ পর্যায় পর্যন্ত এসে থেমেছিল। কিন্তু তারপর ঘটনাটা দুটো ভিন্ন ধারায় বইতে পারে। দুটোই সম্ভব। আমি জানি না কোনটা ঘটেছিল। প্রথম সম্ভাবনা, নামটা শুনেই আপনি ওকে গুলিবিদ্ধ করেন। তখন রাত প্রায় 9টা। আসামির গাড়ি তখনো আসেনি। আপনি এ কাজ করে থাকতে পারেন এজন্য যে আপনার দৃষ্টিভঙ্গিতে পরেশ পালের বেঁচে থাকার আর কোনো প্রয়োজন ছিল না। এরপর থেকে আপনি একাই ইন্দ্রনারায়ণকে দহন করতে পারবেন। দ্বিতীয় সম্ভাবনা, আপনি হয়তো এভাবে কোল্ড ব্লাডেড মার্ডারটা করেননি। আপনি তো বর্ন ক্রিমিনাল নন। আপনি আসামি মেয়েটিকেও খুন হতে দিতে চাননি। ফলে হয়তো চাঁদু রায়ের পরিচয়টা জানতে পেরে বলেছিলেন, থ্যাংক ইউ মিস্টার পাল, এখন থেকে আমরা দুজন পালা করে ইন্দ্রনারায়ণকে দহন করব। 1 মাস আপনি, 1 মাস আমি। বলে আপনি পেছনে ফেরা মাত্র পরেশ পাল তার হিপ পকেট থেকে একটা ছোরা বার করে আপনার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম আক্রমণে সে লক্ষ্যভ্রষ্ট না হলে অকুস্থলে ছুরিবিদ্ধ অবস্থায় আপনার মৃতদেহটাই ওখানে পড়ে থাকার কথা। কিন্তু আপনি দারুণভাবে ডাক করে ওকে লক্ষ্যভ্রষ্ট করেন। গুলিবিদ্ধ হলো তাই পরেশ পাল। ওয়েল মিস্টার গুপ্ত, এটাই আমার থিওরি, এটাই আমার বিশ্বাস। আপনি বলতে পারেন আমার থিওরিটা ভুল, অথবা বলতে পারেন আমি জবাব দেব না, যেহেতু জবাবটা আমাকে ইনক্রিমিনেটেড করবে। নাও, হোয়াটস ইওর অ্যান্সার? আদালতে আলপিন পতনের নিস্তব্ধতা। প্রায় 25 সেকেন্ড ধরে রজত নতনেত্রে চিন্তা করলো। তারপর মুখ তুলে তাকালো। বলল, আগে না, আমি জবাব দেব। আমি আত্মরক্ষা করতেই ওকে হত্যা করেছি। আপনি ঠিকই বলেছেন। আমি পেছন ফেরা মাত্র ও ছোড়া হাতে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমি গুলি চালাতে বাধ্য হই। তারপর ছোড়াটা ওর হিপ পকেটে গুঁজে দিয়ে ওর মৃতদেহটা জঙ্গলে টেনে আনি। আমার বাকি জবানবন্দিতে মিথ্যা কিছু নেই। একেবারে শেষ পর্যায়ে 10টা 10-এর পর আবার বারাসাত ফিরে এসে মিস করের গাড়ি ও পরেশ পালকে দেখার বর্ণনাটুকু ছাড়। তার মানে আপনি যখন আসামির কোলে রিভলভারটা ফেলে দেন তখন তাতে 5টা তাজা বুলেট ছিল? ব্যারেলের সামনেরটা ব্যয়িত? ইয়েস স্যার। দ্যাটস অল, ইওর অনার। ডিফেন্স কনক্লুডস হিয়ার। জজ সাহেব বললেন, প্রথামাফিক এখন দুপক্ষের আর্গ করার কথা, কিন্তু তার পূর্বে আমি পিপি এবং ডিফেন্স কাউন্সিলকে আমার বেঞ্চের কাছে সরে আসতে বলছি। কিছু গোপন পরামর্শ ছিল। দুজনেই এগিয়ে গেলেন। আনসারি বললেন, মিস্টার পিপি, মামলা এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাতে সুবলচন্দ্র সাই ওরফে চাঁদু রায় এবং রজত গুপ্তকে এখনই অ্যারেস্ট করা দরকার। সেটা আপনি করবেন নাকি সুমোটো আদালত কেস করবে? পিপি মাইতি বললেন, নো নো ইওর অনার, আপনি নিশ্চিন্তে থাকুন। আদালত ভাঙলেই আমরা যথাবিহিত ব্যবস্থা করব। সশস্ত্র পুলিশ আদালত ঘিরে রেখেছে। আর এই সঙ্গেই আমরা জানাতে চাই যে প্রসিকিউশন মিস অপরাজিতা করের ওপর মামলা প্রত্যাহার করে নিচ্ছে। আপনি মামলা ডিসমিস করে ইচ্ছে করলে আসামিকে এখনই মুক্তি দিতে পারেন। বাসু বললেন, থ্যাংক ইউ মিস্টার মাইতি। মাইতি অদ্ভুত চোখ মেলে তাকালো বাসু সাহেবের দিকে। তারপর প্রথামাফিক বললেন, ইউ আর ওয়েলকাম। আদালত ভাঙল। সবাই বাইরে বার হয়ে আসছে। বাসু সাহেবের হাত ধরে অপরাজিতা দৃঢ় মুষ্টিতে ধরা হাতখানা। ইন্দ্রনারায়ণ এগিয়ে এলেন ওদের দিকে। বললেন, একটা কথা ছিল মিস্টার বাসু। ওরা থমকে দাঁড়িয়ে পড়ল আদালতের করিডোরে। বাসু সাহেব, অপরাজিতা, কৌশিক, সুজাতা
আর বাসু সাহেবের কিছু জুনিয়র শিক্ষার্থী উকিল। ইন্দ্রনারায়ণ অপরাজিতার দিকে ফিরে বললেন, আপনার ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে সেজন্য আমরা আংশিকভাবে দায়ী, মিস কর। আমাদের ক্ষমা করে যেতে হবে। অপরাজিতা হাসতে হাসতে বলে, আজ আর কারোর উপর আমার কোনো রাগই নেই। বেশ তো, দিলাম ক্ষমা করে। ক্ষমা যে করেছেন তার প্রমাণ হিসেবে একটা অনুমতি দিতে হবে তো। কিসের অনুমতি? মিস্টার বাসুর ফিসটা আমাকেই মেটাতে দিন। গম্ভীর হয়ে গেল অপরাজিতা। সংক্ষেপে বলল, তা হয় না। আমার যেটুকু ক্ষমতা উনি তাই নেবেন। বাসু বললেন, মিস্টার চৌধুরী, অপরাজিতার কাছ থেকে আমি কোনো কিছুই নেব না, বিশেষ কারণে। কিন্তু আমাদের আর একটা কাজ বাকি আছে। কি কাজ? আসুন আমার সাথে। দলটা এগিয়ে গেল আদালতের আরেক প্রান্তে। সেখানে ট্যাক্সির জন্য অপেক্ষা করছে একা নির্মলা রায়। বাসু পেছন থেকে ডাকলেন, নির্মলা। মেয়েটি ঘুরে দাঁড়ালো, তার দু চোখ ভরা জল। বাসু বললেন, আদালতে সাক্ষী দেবার সময় তুমি বলেছিলে সুশোভন তোমার জন্য যা রেখে গেছে তাতে তোমার অধিকার আছে কিনা তা তুমি জানো না, কারণ সুশোভন তোমার বৈধ স্বামী ছিল না। আমার এই কার্ডখানা রাখো। কোনো দাবিদার বা পাড়ার মাস্তান যদি তোমার সাথে বাদরামো করতে আসে, আমাকে একটা ফোন করে দিও। সুশোভনের সবকিছু এখন আইনত তোমার। ইন্দ্রনারায়ণও ওই একই সময় তার নামাঙ্কিত একটা কার্ড দিয়ে বললেন, প্রথম ধাক্কাটা সামলাবার পর যদি চাকরি বাকরি করার ইচ্ছে হয় তাহলে আমাকে একটা ফোন করবেন। আপনার দুর্দৈবের জন্য আমি নিজেকে আংশিকভাবে দায়ী মনে করছি। নির্মলার চোখ আবার অশ্রুসজল হয়ে ওঠে। অপরাজিতা এগিয়ে এসে বলে, তোর বাড়িতে আমাকে একটু থাকতে দিবি নিমু? দেখলি তো, দেখলি তো তোর বরকে আমি আমি নিজের দাদার মতোই। দুজন দুজনকে বাহুবন্ধে জড়িয়ে ধরল। দুজনেই ঝরঝর করে কেঁদে ফেলল। বিকেল 5টা নাগাদ আদালত থেকে রানী দেবী একটি টেলিফোন পেয়েছিলেন। কে রানু? হ্যাঁ, খবর ভালোই। অপরাজিতা বেকসুর খালাস হয়েছে, আর পরেশকে কে খুন করেছিল তাও জানা গেছে। রানী জানতে চেয়েছিলেন, আর সেই 1 কোটি টাকার খেসারতের মামলাটা? সেটার ডেট তো এখনো পড়েনি। তবে চিন্তা করো না, আমাদের দুজনকে বোম্বাইয়ের ঝোপড়িতে যেতে হচ্ছে না। ইন্দ্রনারায়ণ কেস উইথড্র করে নিচ্ছেন। সন্ধে 6:30টার মধ্যেই ওরা তিনজন এসে উপস্থিত হলেন। বৈকালিক চা খাবার খেতে খেতে সুজাতা আর কৌশিক পালা করে আদালতে অভিনীত নাটকটি ডিনার টেবিলে খেতে এলেন ওরা মাত্র তিনজন। কৌশিক বলল, কই মামু কই? রানী বললেন, ও আজ আর ডিনার খাবে না কৌশিক। মাংসের কাবাবের প্লেটটা নিয়ে ইজি চেয়ারে বসেছে। শিভাস রিগালের বোতল আর বরফের পাত্রটাও নিয়েছে। আজ আর আমি না করতে পারলাম না। সুজাতা বলল, 2-1 পেগ খান, তাতে ডাক্তারের আপত্তি নেই, কিন্তু গোটা বোতলটা নিয়ে এভাবে বসলে। রানী বলেন, আমি বলে বলে হার মেনেছি গো। যেদিন কেস দিতে ফেরে সেদিন ও যেন ছেলে মানুষ হয়ে যায়। আমি আর বাধা দিই না। কৌশিক বলে, বুঝেছি, তাতেই মামু কেস জেতার জন্য জান কবুল করে লড়ে যান। আজ যদি রজতগুপ্ত নিজে থেকে স্বীকার না করতো যে আত্মরক্ষার্থে সে পরেশ পালকে। কথাটা তার শেষই হলো না। ভিতরের দরজার দিকে তাকিয়ে মাঝপথেই থেমে গেল। তিনজোড়া চোখ তখন ভেতর দিকের দরজায় নিবদ্ধ। সেখানে উলেন গাউনটা গায়ে দিয়ে গ্লাস হাতে এসে দাঁড়িয়েছেন বাসু সাহেব। ওখান থেকেই বলে ওঠেন, তাহলে কি হতো তর্কচঞ্চু? কৌশিক আমতা আমতা করে বলে, না মানে তাহলেও আপনি শেষ পর্যন্ত কেসটা জিততেন, কিন্তু মামলা আজই ডিসমিস হয়ে যেত না। সব সমস্যার সমাধান একদিনে হতো না। বাসু এসে বসলেন তার নিত্য ব্যবহৃত চেয়ারে। বিশু বুদ্ধি করে একটা প্লেট আর ছুরি কাঁচি দিল।
উনি ফর্কে করে একটা কপির বড়া নিজের প্লেটে তুলে নিয়ে ছুরি দিয়ে সেটাকে কাটতে কাটতে বললেন, তোমাদের বুঝি সব সমস্যার সমাধান হয়ে গেছে? রানী বললেন, ওদের হয়েছে কিনা জানি না বাবু, আমার হয়নি। অবশ্য আমি সবই সেকেন্ড হ্যান্ড রিপোর্ট পেয়েছি বলে কথা। তোমার মনে কি কি প্রশ্ন আছে? চাঁদুরাই বলেছিল পরেশকে খুন করলেও তার সমস্যার সমাধান হবে না। এটা কেন? পরেশের বাবা জগদীশ মরে গেছে, চাঁদুরায়ের পরিচয় আর কেউ জানে না। এক্ষেত্রে পরেশকে হত্যা করার মোটিভ চাঁদুরায়ের পক্ষে অত্যন্ত প্রবল। আর সেই তো বর্ন ক্রিমিনাল। সে যেই বলল যে খুনটা সে করেনি, অমনি তুমি মেনে নিলে? হ্যাঁ, নিলাম। কারণ দেখলাম চন্দ্রনারায়ণ তার সাক্ষ্যে একটাও মিছে কথা বলেনি। এমনকি দারোয়ানের ঘর থেকে রিভলভারটা কে চুরি করেছিল তা সে স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। কৌশিক বলে, দারোয়ানের হেফাজত থেকে রিভলভারটা পরেশপালের হেফাজতে কেমন করে এলো, এই সমস্যার সমাধান কিন্তু হয়নি। দারোয়ানের হেফাজত থেকে ওটা এসেছিল তাই বা ধরে নিচ্ছ কেন? জানতে চাইলেন বাসু সাহেব। কৌশিক কৈফিয়ত দেয়, বাহ, পরেশপাল যখন দুপুরবেলা তার বাড়িতে স্নান করছে তখনই তো তার স্ত্রী মানে নির্মলা ওর অ্যাটাচি কেসে ওটা দেখতে পায়। ওই একই রিভলভার তা বলা চলে না, একই রকম দেখতে তো হতেই পারে। বেশ, তা না হয় হলো। আমরা দুজনে জবানবন্দিতে জেনেছি ওই একই রকম রিভলভার দুবার হাত বদলেছে ওই সন্ধ্যায়। পরেশ দিয়েছে রজতকে, রজত দিয়েছে অপরাজিতাকে। এমনকি রাত্রে ওই রিভলভারটা নির্মলা আবার দেখেছে। মানছি কেউ এই রিভলভারের নম্বর টুকে রাখেনি, কিন্তু এ রহস্যে একাধিক .32 বোরের রিভলভারের কথা তো কেউ বলেওনি। ফলে সিদ্ধান্তে আসা স্বাভাবিক যে যেমন করেই হোক দারোয়ানের রিভলভারটাই ঘটনার দিন সকালে পরেশ পালের হস্তগত হয়েছিল। কিভাবে হয়েছিল তা আমরা কেউ জানি না। নৈশাহার তখন পঞ্চম অঙ্কের শেষ দৃশ্যে। বিশু মাংসের প্লেটগুলো উঠিয়ে নিয়ে গেল। এবার পুডিং পরিবেশনের পালা। পাত্রের শেষ তলানিটুকু কণ্ঠনালীতে ঢেলে দিয়ে বাসু বললেন, হুম, রিভলভারের প্রসঙ্গটা না হয় আপাতত মুলতুবি থাক। আসল ব্যাপারটা কি সমাধান সাব্যস্ত হলো? অর্থাৎ খুনটা করলো কে, কখন, কেন? সুজাতা বলে ওঠে, বাহ, সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকার বাবা! সে কথা তো আপনি নিজের আদালতে প্রমাণ করে দিলেন মামু। রজতগুপ্ত কনফেসও তো করলো। তা করলো, কিন্তু সেই কনফেশনটা কি মেনে নেওয়া চলে? মানে, কেন নয়? পরপর যুক্তির বিশ্লেষণ যাচাই করো সুজাতা। প্রথম কথা, পরেশ পাল অত্যন্ত ঘাঘু ক্রিমিনাল। সে চাঁদু রায়ের মতো আর্চ ক্রিমিনালকে 3 বছর ধরে দহন করেছে। সে রাতারাতি স্ট্রিকনিন জোগাড় করে স্থির মস্তিষ্কে স্থির বান্ধবীকে বিষ দিতে পারে। এহেন ঘড়িয়াল পরেশ পাল কি জানে না যে পিঠে ছোড়া খেলে একটা লোক মরতে 2 থেকে 3 মিনিট সময় তো নেবেই। রজতের পকেটে নয়, সে মুহূর্তে হাতে ছিল একটা লোডেড রিভলভার। ছোড়া খেয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগেই সে প্রথম ফায়ারটা করবে এবং মৃত্যুর আগে বাকি 5টা গুলিতে পরেশ পালকে ঝাঁঝরা না করে সে মরবে না। ফলে রজতের এই কাহিনী কি বিশ্বাসযোগ্য? পরেশ রজতকে পেছন থেকে ছোড়া দিয়ে আক্রমণ করতে এসেছিল? অ্যাবসার্ড। সুজাতা বলল, এই কথাটা অবশ্য চিন্তা করার মতো। দ্বিতীয়ত, আত্মরক্ষার্থে ফায়ার করলে রজত কোন মহৎ উদ্দেশ্যে পরেশের মুঠি থেকে খুলে ছোড়াটা তার হিপ পকেটে গুজে দেবে? তাই কেউ দেয়? নিজের সেলফ ডিফেন্সের প্রমাণ লোপাট করে ফেলে? এবার কৌশিক বলে ওঠে, সে কথাটাও তো ঠিক। খুব সম্ভবত পরেশ যেমন জানতো না যে রজতের হিপ পকেটে তার নিজস্ব রিভলভারটা আছে, তেমনি ঘটনার সময় রজতও জানতো না যে পরেশের হিপ পকেটে একটা ছোড়া আছে। জানলে এবং সেলফ ডিফেন্সের অজুহাত নেবার সম্ভাবনা ভবিষ্যতে দেখা দিতে পারে এটুকু অনুমান করলে সে পরেশের হিপ পকেট থেকে ছোড়াটা বার করে
ওর মুঠোতে গুজে দিত, পকেটে ছোড়া ভরে দিত না। কারেক্ট। তাছাড়া আরো একটা কথা ভেবে দেখার আছে কৌশিক, আত্মরক্ষার্থেই হোক অথবা ইচ্ছাকৃত হত্যাই হোক, রজত গুপ্ত যদি ওই সময় পরেশকে হত্যা করত, তাহলে রজতের পক্ষে স্বাভাবিক আচরণ কিরকম হওয়ার কথা? তার প্রথম কাজ হতো রিভলভার থেকে তার নিজের আঙুলের ছাপটা মুছে ফেলা। এটা সে করে থাক বা না থাক, রিভলভারে তার ফিঙ্গারপ্রিন্ট ছিল না। দ্বিতীয় কাজ, রিভলভারটা ঘটনাস্থলেই ফেলে রেখে অত্যন্ত দ্রুত গাড়ি নিয়ে কেটে পড়া। ভেবে দেখো, পরেশ ছাড়া আর কেউ ওদের নির্জন সাক্ষাতের কথা জানে না। ও নিজে থেকে এগিয়ে না এলে পুলিশ কোনোদিনই ওর হদিশ পেত না। ওর গাড়ির নাম্বারটা ছিল ফলস। কোনো পথচারী নম্বরটা মনে রাখতে পারলেও রজতকে ধরা যেত না। তাহলে সে কেন এক্ষেত্রে পরেশের মৃতদেহর অদূরে অপরাজিতার জন্য অপেক্ষা করবে? অপরাজিতার গাড়ি আসার আগে ট্রাফিক পেট্রোল পুলিশের গাড়ি আসতে পারে। কোনো মোটরিস্ট ওর জখম গাড়ি দেখে নিজে থেকে সাহায্য করতে এগিয়ে আসতে পারতো। সেসব রিস্ক ও নেবে কেন? সুজাতা বলে, সেটাও তো ঠিক। অপরাজিতাকে তাহলে ও ওইভাবে ফাঁসাতে চাইবে কেন? তাহলে কি রজত খুনটা করেনি? না না, সেটাও তো হতে পারে না। সেক্ষেত্রে সে আদালতে কনফেস করবে কেন মামু? রানী দেবী বলেন, তুমি এইসব অসঙ্গতিগুলোর জবাব জানো? ওয়াসু হেসে বললেন, হলফ যখন নেওয়া নেই তখন বলতে বাধা কি? জানি। জানি বা না জানি, আমি একটা জব্বর গপ্প জানি। ওই যে তুমি কি বললো তাকে, আষাঢ়ে গপ্প না শ্রাবণী গপ্প, সেই গল্পটা বললে তোমরা দেখবে জিগস ধাঁধার মতো সব কটা ফাঁক ফোকর সব ভরাট হয়ে যাবে, কোনো অসঙ্গতি থাকবে না। সুজাতা বলে ওঠে, তবে সেই গল্পটা বলুন না শুনি। ইতিমধ্যেই বিশু প্লেটে প্লেটে পুডিং পরিবেশন করতে শুরু করেছে। বাসু বললেন, আমাকে পুডিং দিস না রে, আর কপির বড়া দে না দু একটা। উঠে দাঁড়ালেন উনি, সবার উপর দৃষ্টি বুলিয়ে বললেন, 5 মিনিট সময় নিচ্ছি, ভেবে দেখো সব সমস্যার সমাধান হতে পারে এমন কোনো আষাঢ়ে গল্প তোমরা বলতে পারো কিনা। বাই দা ওয়ে, আমার শ্রাবণী গল্পে এমন নতুন ডাটা থাকবে না যা তোমরা জানো না। রানী বলে ওঠেন, কোথায় যাচ্ছ তুমি? আসছি এখনই। আর খেও না। চলতে শুরু করেছিলেন, থমকে দাঁড়িয়ে পড়লেন, পেছনে ফিরে বলেন, তুমি এ ভুল ক্রিয়াটা ব্যবহার করো কেন বলো তো? খানা নেহি হ্যাঁ জি, পিনা পিনা। শিবাস রেগাল কেউ খায় না, পান করে। ফিরে এসে যে গল্পটা শোনালেন তার চুম্বক সার। চাঁদু রায় মিছে কথা বলেনি। পরেশ পালকে হত্যা করলে তার সমস্যার সমাধান হতো না। 1.5-2 বছর আগে যখন পরেশ তার ব্ল্যাক মানির প্রথম ইনস্টলমেন্টটা নিতে আসে, তখন ইন্দ্রনারায়ণের উপস্থিতিতে সে চন্দ্রনারায়ণকে বলেছিল, দেখুন, আপনি আমার বাবার বন্ধু। বাবা আপনার কীর্তি কাহিনী শোনাবার সময় বারবার চাঁদুদা চাঁদুদা বলছিলেন, ফলে আপনি আমার জেঠু, তাই আপনাকে বিপদে ফেলা আমার অধর্ম হবে। এজন্য একটা কথা গোড়াতেই বলে রাখছি, বাবা যা যা বলেছিলেন তা একটা রিপোর্টের আকারে লিখে আমার ব্যাংক ভল্টে রেখে দিয়েছি। আর তার উপসংহার লিখেছি যে আমার যদি সন্দেহজনক দুর্ঘটনাজনিত মৃত্যু হয় বা আমি যদি খুন হয়ে যাই, তাহলে ইন্দ্রনারায়ণের বাগানের মালিক শ্রী সুবল সাইয়ের অ্যালিবাইটা যেন ভালো করে যাচাই করা হয়। ব্যাস, এক কিস্তিতেই মাত। বাপ কা বেটা। এটা না করলে চাঁদুরায়ের মতো দক্ষ আর্চ ক্রিমিনালের কল্যাণে অনেক আগেই সে ফৌত হয়ে যেত, তার নাম পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। ঠিক যেভাবে উড়ে গেছে পরেশ পালের গাড়িটা। সে যাই হোক, জানুয়ারির 9 তারিখ সকালে পরেশ যখন দু ভাইয়ের দরবারে পাসপোর্ট ভিসার আর্জিটা পেশ করে, তখন ইন্দ্রনারায়ণ জানতে চেয়েছিলেন পরেশের সমস্যাটা কি। পরেশ বলেন, ন্যাচারালি সে বলতে যাবে কেন?
কিন্তু সে যখন বেরিয়ে আসে তখন চন্দ্রনারায়ণ মানে চাঁদু রায় তাকে জলান্তিতে পাকড়াও করে। নির্জনে নিয়ে এসে বলে, বাবা পরেশ, তুমি জগদীশের ছেলে, আমারও পুত্রস্থানীয়। তোমার জ্যাঠা মানে এই আমি তিনটে খুন করেও ফলস পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা করিনি। তুমি কি এমন হরধনু ভঙ্গ করলে বলো তো, যার জন্য দেশান্তরী হতে চাইছো? আপনাকে তা জানিয়ে আমার লাভ? তুমি আমাকে চেনো। যদি দাদাকে ব্ল্যাকমেল থেকে সত্যিই চিরতরে মুক্তি দিতে রাজি থাকো, তবে আমি তোমার মুশকিল আসান। কিভাবে? কিভাবে? তা কি করে বলবো? মুশকিলটা কি যাদের তাই তো তুমি এখনো বলনি। আন্দাজ করছি দু একটা খুন করলে হয়তো তোমার মুশকিলটা আসান হতে পারে। তাই কি? আপনি আমার হয়ে কি খুনটা করে দেবেন? দু একটা নয়, মাত্র একটা খুন। সন্দেহটা বর্তাবে আমার ওপর, তাই আমি খুব পাক্কা একটা অ্যালিবাই রাখবো। বাবা পরেশ, আমি রাজি আছি, তবে কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত, তোমার ব্যাংক ফল্টের কাগজখানা আমাকে দিয়ে যেতে হবে। দ্বিতীয় শর্ত, তোমার অপরাধটা কি তা আমার কাছে স্বীকার করতে হবে। আমি যা প্রথমে যাচাই করে দেখে নেব। আমি জানবো তোমার সিক্রেট, তুমি জানবে আমারটা। কেউ কাউকে তঞ্চকথা করবো না, কেউ কাউকে ব্ল্যাকমেলও করতে পারবে না। পরেশ একটু চিন্তা করে রাজি হয়ে যায়। চাঁদুর কাছে স্বীকার করে তার দুই বিয়ের কথা। চাঁদু নির্মলা রায়ের কথা জানতো না। এবার ক্যামাক স্ট্রিটের এক ব্যাপারী সেজে টেলিফোন করে যাচাই করে জেনে নিল নির্মলা রায় সুশোভন রায়ের স্ত্রী এবং সুশোভনই হচ্ছে পরেশ পাল। পরেশ আবার বলে, এই গোপন কথাটা জেনে ফেলেছে ওর স্ত্রী মানে নির্মলার বান্ধবী, বছর 25 বয়স, অবিবাহিতা। তার নাম চাঁদু। এবার বেঁকে বসে, বলে, এতক্ষণ বলনি কেন পরেশ? যাকে খুন করতে হবে সে একটা 25 বছরের মেয়ে, যার বিয়ে পর্যন্ত হয়নি, একেবারে অরক্ষিতা। কেন? তাতে কি হলো? সে তুমি বুঝবে না পরেশ। আমাদের জমানা ছিল অন্য রকম। তিনটে খুন আমি করেছি। সবই জোয়ান পুরুষ, তাদের প্রত্যেকের হাতে মারণ অস্ত্র ছিল। একজন তো আবার পুলিশ অফিসার। আই এম সরি ভাই, স্ত্রীলোককে খুন আমি করতে পারবো না, বিশেষ করে যার বদলা নেওয়ার মতো মরদ পর্যন্ত নেই। পরেশ তিক্ত গলায় বলেছিল, আপনি আমার গোপন কথা জেনে নিয়ে জেন্টালম্যানস এগ্রিমেন্ট ভাঙছেন কিন্তু। শুনে অট্টহাস্যে ফেটে পড়েছিল চাঁদু রায়। বলেছিল, হ্যাঁ গো, এর মধ্যে জেন্টালম্যান আবার কোনটা, তুমি না আমি? তুমি কায়দা করে ব্ল্যাকমেল করছিলে, আমি কায়দা করে সেটা বন্ধ করে দিলাম। না না, জেন্টালম্যান বলে না। তুমি জগদীশের ছেলে, এজন্যই একটা কথা বলি, বিপদে পড়েছ। জগদীশ তো নেই, আমি যতদূর সম্ভব তোমাকে সাহায্য করব। যদি চাও তোমাকে একটা রিভলভার জোগাড় করে দিতে পারি, আজ এখনই। কাজ হাসিল হলে ওটা আবার আমাকে ফেরত দিয়ে যেও। তুমি কাকে মারছো, কেন মারছো, আমি জানতেও চাইবো না। চাঁদু রায় দারোয়ানের ঘর থেকে রিভলভারটা সরিয়েছিল। দারোয়ান জানে না, কিন্তু ইন্দ্রনারায়ণ জানতো। তাই সে সত্যটা স্বীকার করেনি, অস্বীকারও করেনি। দাদাকে সে নতুন কোনো বিপদে ফেলতে চায়নি। গল্পের মাঝখানে বাধা দিয়ে বলে ওঠে কৌশিক, তার মানে মামু, আপনার মতে ইন্দ্রনারায়ণের রিভলভারটাই নানান হাত ফেরত হয়ে পৌঁছেছিল রজত গুপ্তর হাতে, দারোয়ান, চাঁদু রায়, পরেশ পালের হাত ফেরত হয়ে? সেক্ষেত্রে হত্যাকারী রজত গুপ্ত ছাড়া তো আর কেউ হতেই পারে না। আমি কি সেটা অস্বীকার করেছি? আর হত্যাকারী না হলে রজত আদালতে বেহুদ্দ কনফেসই বা করবে কেন? কিন্তু তাহলে সে খুন করার পর অপরাধীদের জন্য অপেক্ষা করছিল কেন? তুমিও যে মাইতির মতো শুরু করলে হে, সাক্ষীর এজাহার নেওয়া শেষ হওয়ার আগেই আর্গুমেন্ট। বলি, গল্পটা আমাকে আগে শেষ করতে দাও। সেই শ্রাবণী গল্পটা, সেই গল্পে রজতের কথা তো এখনো বলাই হয়নি। রজত 7 তারিখ দুপুরে নির্মলার অ্যালবামে সুশোভনের ছবিটা দেখার পর থেকে নিষ্পিস করছে পরেশ পালকে কিভাবে ব্ল্যাকমেল করবে, এটাই ওর তখন একমুখী চিন্তা।
এই সময় রজত একটা চান্স নেয়। ইন্দ্রনারায়ণের প্রাইভেট সেক্রেটারিকে ফোন করে বড় কর্তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চায়। ওর একান্ত সচিব জানতে চান কি বিষয়ে আলোচনা করতে চান আপনি। রজত জবাবে বলেছিল, পরেশ পাল। বিস্মিত একান্ত সচিব জানতে চায়, তার মানেটা আপনি না বুঝলেও চলবে স্যার, হয়তো উনি বুঝবেন। তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন না কাইন্ডলি। বেশ 2-3 মিনিট টেলিফোনটা নীরব রইল। তারপর ও প্রান্ত থেকে রাশভারী কণ্ঠে ইংরাজিতে প্রশ্ন হলো, ইন্দ্রনারায়ণ চৌধুরী স্পিকিং। কি চান আপনি? একটা অ্যাপয়েন্টমেন্ট স্যার, 10 মিনিটের জন্য, অত্যন্ত জরুরি, ওই পরেশ পালের বিষয়ে। কে পরেশ পাল? তার বিষয়ে কি কথা? সেটা স্যার টেলিফোনে বলা যাবে না। তবে খবরটাতে আপনার ব্যবসায়ে প্রচণ্ড আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা। অলরাইট, আপনি আজ সন্ধ্যা 7:15 আসবেন, 7:15 থেকে 25। ওকে। তৎক্ষণাৎ লাইনটা কেটে গেল। রজত গুপ্ত আহ্লাদে আটখানা। নিশ্চয়ই জ্যাকপট হিট করেছে, না হলে ইন্দ্রনারায়ণের মতো ব্যস্ত মানুষ ওর মতো অজ্ঞাত কুলশীলকে 10 মিনিট সময় দিতেন না। আগামী সপ্তাহে নয়, একেবারে সেদিন সন্ধ্যায়। ঠিক আন্দাজ করেছে ও, চাঁদুরায় ইজ ইকুয়াল টু ইন্দ্রনারায়ণ চৌধুরী। কাটায় কাটায় সন্ধ্যা 7:05 সে রায়চৌধুরী ভিলায় উপস্থিত হলো। ভ্যালে ওকে অপেক্ষাগারে নিয়ে বসালো। একান্ত সচিব জানতে চাইলেন, আপনার নাম, অ্যাপয়েন্টমেন্ট আছে? রজত প্রথম প্রশ্নটা এড়িয়ে দ্বিতীয় প্রশ্নটার জবাব দিল, আছে, 7:15 থেকে 10 মিনিট। একান্ত সচিব একটা রেজিস্টার খাতা বাড়িয়ে ধরে বলেন, এখানে আপনার নাম, ধাম, টেলিফোন নাম্বার সব এন্ট্রি করুন। রজত জবাবে বলে, সরি, ওসব বোধহয় আপনার বস পছন্দ করবেন না, ওকে শুধু বলুন পরেশ পাল। চিচিং ফাঁক মন্ত্রটায় কাজ হলো। রজত এখনই নিঃসন্দেহ 6/4 সৌভাগ্য লাভ করেছে সে। ঘরে ঢুকলো। প্রকাণ্ড বড় একটা সেক্রেটারিয়েট টেবিলের ওপ্রান্তে বসে আছে ইন্দ্রনারায়ণ। কাকে যেন ফোন করছিলেন। বাক্যটা শেষ করলেন, আপাতত এইটুকুই, দ্যাটস অল। যন্ত্রটা নামিয়ে রজতের দিকে দৃকপাত করে বললেন, ইয়েস, সিট ডাউন। আমার সেক্রেটারি ইন্টারকমে জানালেন আপনি নাকি ভিজিটার্স রেকর্ড স্বাক্ষর করেননি। ইয়েস স্যার, অহেতুক কোনো রেকর্ড রাখার কি দরকার? ইন্দ্রনারায়ণ ওকে আপাদমস্তক আর একবার দেখে নিয়ে বলেন, প্রথমে বলুন তো আপনি ব্যক্তিটিকে। রজত তার ভিজিটিং কার্ডটা বাড়িয়ে দেয়। সেটা উল্টে পাল্টে দেখে ইন্দ্রনারায়ণ বলেন, রজত গুপ্ত, প্রাইভেট ইনভেস্টিগেটর। শখের গোয়েন্দা নাকি? আজ্ঞে না স্যার, শখের না, প্রফেশনাল। ও, তা আপনার আইডেন্টিটিটা প্রমাণ করতে পারবেন? রজত বিনা বাক্যবায়ে তার হিপ পকেট থেকে ড্রাইভিং লাইসেন্সটা বার করে দেখায়। সেটা দেখে ফেরত দিয়ে ইন্দ্রনারায়ণ বলেন, এবার বলুন কি বলতে এসেছেন। ওই পরেশ পালের বিষয় স্যার। ঘটনাচক্রে পরেশ পাল সংক্রান্ত একটা বিচিত্র তথ্য অতি সম্প্রতি আমি আবিষ্কার করেছি। পরেশ পাল একটা মারাত্মক অপরাধ করেছে, যার অকাট্য প্রমাণ আমার দখলে। সেটা পুলিশ রিপোর্ট করলে ওর নির্ঘাত জেল হবে। ইন্দ্রনারায়ণের মুখের দিকে তাকিয়ে মাঝপথেই থেমে পড়ে সে। ইন্দ্রনারায়ণ বললেন, আর ইউ স্পিকিং গ্রিক, মিস্টার গুপ্তা? কে পরেশ পাল? আমার সাথে তার কি সম্পর্ক? আমাকে এসব কথা বলতে এসছেন কেন? রজত বুঝতে পারে না এটা অভিনয় না সত্যি। পরেশ পালকে যদি নাই চিনবেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট দিলেন কেন? রেজিস্টারে সই না দিয়েও সে কেমন করে ওখানে ঢুকলো? তবে কি উনি নামটা মনে করতে পারছেন না? রজত বললে, পরেশ পাল মানে বারাসাতের পরেশ, যে 3-4 বছর আগে কি একটা কারখানায় মজদুরি করত। এই 3-4 বছরে বাড়ি গাড়ি করেছে, ফুলে ফেঁপে উঠেছে। নিশ্চয়ই ব্ল্যাকমেলিং এ। তার সম্বন্ধে কি জাতীয় খবর সংগ্রহ করেছেন আপনি? সে প্রশ্নটা স্যার তখনই উঠবে যদি পরেশ পালকে আপনি আদৌ লোকেট করতে পারেন। আই এম সরি,
তাকে আমি চিনতে পারছি না। আপনি কি সুশোভন রায়ের নাম শুনেছেন? ইন্দ্রনারায়ণ চটে ওঠেন, বলেন, লুক হিয়ার ইয়াং ম্যান, আপনি এই ফিশিং এক্সপিডিশনে কেন বার হয়েছেন তা আপনিই জানেন। আমি সুশোভন রায় কিংবা ওই যে কি সাম পালের নাম বললেন ওদের কাউকেই চিনি না। আপনি যদি এদের কোনো অপরাধের নিশ্চিত প্রমাণ সংগ্রহ করে থাকেন তাহলে আমি পরামর্শ দেব সোজা থানায় চলে যান। এফআইআর লজ করে প্রমাণ করুন আপনাকে প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে লাইসেন্স দেওয়া ভুল হয়নি। ইউ মে কাইন্ডলি লিভ মি অ্যালোন। আপনি খবরটায় ইন্টারেস্টেড নন? উনি বেল বাজালেন। অর্ডারলি প্রবেশ করলো ঘরে। উনি বললেন, কি ভাষায় বললে আপনি বুঝবেন মিস্টার গুপ্ত, প্রাইভেট ইনভেস্টিগেটর? রজত উঠে দাঁড়ায়। উনি অর্ডারলিকে প্রশ্ন করেন, আর কেউ কি দেখা করার আছে? সে কি জবাব দিল শুনবার মতো মনের অবস্থা ছিল না রজতের। সে মাথা নিচু করে বেরিয়ে যায় ঘর থেকে। রজত মনে মনে সন্দেহাতীত ভাবে বিশ্বাস করেছিল ইন্দ্রনারায়ণই হলো চাঁদু রায়। পরেশকে সে বহুবার ও বাড়িতে লুকিয়ে লুকিয়ে আসতে দেখেছে। পরেশকে চোখের সামনে কারখানার মজদুর থেকে লাখপতি হতে দেখেছে। পরেশ পালকে ইন্দ্রনারায়ণ চিনতে পারবেন না এটা হতেই পারে না। রজত মনে মনে প্রতিজ্ঞা করে ওই দাম্ভিক আর্চ ক্রিমিনালের দম্ভ সে ভাঙবে, যেমন করেই হোক। পরেশ পালের কাছ থেকে তথ্যটা সে আদায় করবেই। তার মানে আমার কাহিনী অনুসারে রজত জানতো পরেশ পাল বেমক্কা খুন হয়ে গেলে ইন্দ্রনারায়ণের মাধ্যমে তথ্যটা পুলিশ জানতে পারবে, কারণ ইন্দ্রনারায়ণ চাইবেন রজতের জেল বা ফাঁসি হয়ে যাক। উনি জানেন যে রজত জানে চাঁদু রায়ের কথা। ওর ভিজিটিং কার্ড রয়ে গেছে ইন্দ্রনারায়ণের কাছে, সেটা সে ফেরত নিতে ভুলে গেছে। পরেশ দুবার তার অফিসে এসেছে এই জানুয়ারি মাসেই, তাই সাক্ষী জোগাড় কঠিন হবে না পুলিশের পক্ষে। তাই মাইতির নাকের ডগায় একটা রাঙা মূলো ঝোলানোর প্রয়োজন হলো। আমার বিশ্বাস যে মুহূর্তে পরেশ স্বীকার করেছে সে মিথ্যে করেই হোক যে ইন্দ্রনারায়ণই হচ্ছেন চাঁদু রায়, সেই মুহূর্তে রজত তাকে হত্যা করে স্থির করে এখন থেকে সে নিজেই ইন্দ্রনারায়ণকে রেগুলার ব্ল্যাকমেল করবে। পরেশ পালকে উনি চেনেন না বলেছিলেন, এবার রজতও দেখে নেবে চাঁদু রায় ব্যক্তিটিকে উনি চিনতে পারেন কিনা। এবারও যদি তিনি বলতে চান যে ভাজা মাছের একটা পিঠই উনি শুধু চেনেন, ও পিঠটা দেখতে কেমন তা জানা নেই, তখন রজত ওর নাকের ডগায় মেরে ধরবে চাঁদু রায়ের 10টা আঙুলের টিপছাপের জেরক্স কপিটা। ন্যাকা সেজে বলবে, কি যে বলেন স্যার, চাঁদু রায়কে চেনেন না? এই আপনারই তো মতো দেখতে। 20 বছর ধরে পুলিশ তাকে খুঁজছে ফাঁসি কাটে লটকাবে বলে। এবার কি পরামর্শ দেন স্যার? লালবাজারে যাব, নাকি পরেশ পালের সঙ্গে যে বন্দোবস্তটা ছিল আপনার তাকে মানে চিনুন বা না চিনুন? বেচারি রজত অত কায়দা করে রিভলভারটা অপরাজিতাকে গছিয়ে দিল, পাছে সেটার কথা শেষ সময় মনে পড়ে তাই রোমান্টিক রবি ঠাকুরের কবিতা উড়ে কুমারী মেয়েটার মন ঘুরিয়ে দিল। কিন্তু শেষ রক্ষা হলো না। ও ভেবেছিল চাঁদু রায় প্রসঙ্গেও এই মামলাতে আদৌ উঠবে না। কে ওঠাবে? হ্যাঁ, ইন্দ্রনারায়ণ জানে, কিন্তু সে তো ভাজা মাছের এক পিঠই চেনে। সে খুশি হবে পরেশ বেমক্কা খুন হয়ে যাওয়ায়। এ মামলাটা মিটে গেলে তখন শুরু হবে রজত গুপ্তর নতুন খেল। কৌশিক বলে ওঠে, আপনি কখন বুঝতে পারলেন যে ইন্দ্রনারায়ণ নয়, তার বাগানের মালিটাই চাঁদু রায়? ঠিক যখন তোমাদের বুঝতে পারা উচিত ছিল। ইন্দ্রনারায়ণ চৌধুরীর একান্ত সচিব অপরাজিতাকে দেখেনি, অথচ সে পুলিশের কাছে বিবরণ দিয়েছে তা অভিজ্ঞ চোখের দৃষ্টিতে দেখা ডেসক্রিপশন। তথ্যগুলো সে সংগ্রহ করেছে কার কাছ থেকে? বাগানের মালির থেকে। কি করে হয়? গ্রাম্য ভাষায় যে কথা বলে সে আন্দাজ করতে পারবে মেয়েটার হাইট, ওয়েট, মনে রাখতে পারবে তার পোশাক, গাড়ির নম্বর। তখনই আমার মনে হয়েছিল এই সুবল সাই একটা ছিপা রুস্তম।
সাক্ষীর মঞ্চে তাকে দেখার পরেও কেন যে তোমরা চিনতে পারলে না তা আমি জানি না। রানু না হয় ওকে দেখেনি, কিন্তু সুকৌশলী দুজন তো দেখেছে। অবশ্য বিজনেস ওয়ার্ল্ডে ইন্দ্রনারায়ণের মালির মুখে দাড়ি গোঁফ ছিল, চোখে ছিল সস্তা নিকেলের চশমা, মাথায় বাবরি। সুবল সাইয়ের সেসব কিছুই ছিল না, মাথায় ছিল কদম ছাট চুল। অবশ্য বিজনেস ওয়ার্ল্ডে ওর ছবি অসতর্কভাবে ছাপা হওয়াতে চাঁদু রায় ভোল পাল্টে ফেলে, সেটা বারাসাত চলে আসার আগেই। তা হোক, চিনতে আমার অসুবিধা হয়নি। কৌশিক বলে, আই এম সরি মামু, আমি কিন্তু চিনতে পারিনি। সুজাতাও বললে, আপনি তাহলে বুঝতে পেরেছিলেন যে আত্মরক্ষার্থে নয়, ব্ল্যাকমেলিং এ অসপত্ন অধিকার লাভের জন্য রজত এই ডেলিভারেট মার্ডার করেছিল? না বুঝতে পারার কোনো হেতু আছে কি? তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা করলেন না কেন? আমার কি গরজ? সেসব কথা তো নতুন করে উঠবেই যখন রজতের বিরুদ্ধে পুলিশ কেস করবে। আমি আদালতে গিয়েছিলাম আইনের লক্ষ্যভেদ করতে। আমার দৃষ্টি স্থির ছিল সেই মীনাক্ষীর দিকে। যেই আমার সওয়ালে রজত সেলফ ডিফেন্স ও গুলি চালাবার কথা কবুল করলো, অমনি মাইতি সুরসুর করে এগিয়ে এসে বলল যে ওরা কেস তুলে নিচ্ছে। আর তখনই জাজ এক কথায় বেকসুর মুক্তি দিয়ে দিলেন মিঠুকে। কৌশিক ঝুঁকে পড়ে বলল, কাকে? মিঠু? মিঠুকে? সুজাতা নিঃশব্দে দৃঢ়ভাবে স্বামীর বাহুমূল চেপে ধরে। বাসু হঠাৎ অপ্রস্তুত হয়ে যান, তাকিয়ে দেখেন রানী দেবীর দিকে। চোখাচোখি হয় না। রানী নতনেত্রে কি যেন ভাবছেন। বাসু উঠে দাঁড়ালেন, চারিদিকে তাকিয়ে স্বগতোক্তি করে বললেন, আই এম সরি। এহ, ছি ছি, নাম ধাম সব ভুলেই যাচ্ছে যে। আজ বোধহয় আমি একটু টিপসি হয়ে পড়েছি। কেউ কোনো জবাব দেয় না, একটা অস্বস্তিকর নীরবতা। গ্লাসটা হাতে নিয়ে বাসু এগিয়ে গেলেন ওয়াশ বেসিনের দিকে। পা টলছে না। গ্লাসের অবশিষ্ট বাসন্তী রঙের পানীয়টুকু ঢেলে ফেলে দিলেন ওয়াশ বেসিনে। তারপর রানীর দিকে ফিরে বললেন, চলো, শোবে চলো। আজ বোধহয় একটু বেশিই খেয়ে ফেলেছি। সেই খণ্ড মুহূর্তে বাসু সাহেবের মনে পড়ল না ভুল ক্রিয়াপদটির কথা। মদ জিনিসটা সমুদ্র মন্থনে ওঠা হলাহলের মতোই। অপরকে অমৃত খাওয়ানোর জন্য তা কণ্ঠনালীতে শুধু ঢেলেই দেওয়া যায়, খাওয়া যায় না। খানা নেহি হ্যায় জি, সির্ফ পিনা।